আমি যখন প্রত্যেক দিন ঝালমুড়ি বিক্রি করা শেষে বাড়ির দিকে ফিরতাম, সেই অন্ধকার শুনশান গলির মধ্যে দিয়ে, সেই গলি দিয়ে আসার সময় প্রত্যেক দিনই আমার কাছ থেকে একটি মেয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য আমাকে ডাক দিত। আমি শুরুতে তাকে দেখে বুঝতে পারিনি সে আসলে আমাদের কেউ নয়, বরঞ্চ এসেছে অন্য কোনো অঞ্চল থেকে বা অন্য কোনো জায়গা থেকে। প্রথম দিন আমি যখন তাকে দেখেছিলাম এবং অন্ধকার সেই গলির মধ্যে আমাকে ডাক দিয়েছিল, তখন আমি খানিকটা ভয়ই পেয়েছিলাম, কারণ তাকে দেখে আসলে ভয় পাওয়ারই জোগাড়। তার শরীরের চারপাশে এক ধরনের অলৌকিক আলো ছিল এবং সে এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল, তার চোখে মায়া ভরা ছিল, চেহারায় ছিল এক মিষ্টি ছন্দ, আর তার ঠোঁটে লেগেছিল এক অন্যরকম মায়াবী মধু, যা কিনা প্রথমবার দেখে আমি একটু বিষম খেয়েছিলাম। আমি কেন, যে কোনো পুরুষ যদি এটা দেখত তাহলে সে বিষম খেত। আমি তার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। পরে চিন্তা করলাম যে সে তো কাস্টমার আর আমি একজন সাধারণ ঝালমুড়ি বিক্রেতা। আমি তার কাছে এগিয়ে গিয়েছিলাম। তারপর থেকে প্রায় প্রত্যেক দিনই সে আমার ঝালমুড়ির দোকানের কাছে আসতো। আমার দোকানটা তো ভ্রাম্যমান ছিল, বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে বিক্রি করতাম এবং শেষ রাত্রে আমি বাড়িতে ফিরতাম মূলত আমার এই ঠেলাটা নিয়ে। প্রতিদিন যাওয়া হতো না, তবে বেশিরভাগ দিনই বাড়িতে ফিরতে ফিরতে 11টা-12টা বেজে যেত। আমি থাকতাম শহরের শেষ মাথার একটা পুরাতন বস্তিতে। সেইখানেই আমার বসবাস। বস্তি বলতে এরকম টাইপের বস্তি না যেখানে মানুষজন ঠাসাঠাসি করে থাকে, একটা অঞ্চল যেটা কিনা একটু অনুন্নত এবং নিম্ন পেশা বা নিম্ন শ্রেণীর মানুষজন সেখানে বসবাস করে। যেহেতু ফিরতে রাত হতো, ওই গলিতে একদম মানুষ শূন্য হয়ে পড়তো এবং কেউ থাকতো না। সেই মুহূর্তে একদিন আমার দেখা হয় নুরির সাথে। নুরিকে যখন আমি প্রথম দিন দেখি তখন আসলে আমি বিষম খেয়েছিলাম এবং নুরি যে এহ জগতের কেউ না, তখন আমি তার সঙ্গে কিছুদিন থাকার পর বুঝতে পারি এবং নুরি আমাকে নিয়ে যায় তাদের জগতে, যে জগৎ আমাদের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন, অনেক দূরে, যোজন যোজন দূরে, যেখানে যাওয়ার ক্ষমতা শুধুমাত্র নুরিদেরই আছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইমের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। যারা আমাদেরকে আপনার জীবনের ঘটনা শেয়ার করতে চান বা পাঠাতে চান, আমাদেরকে আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আপনারা ডিরেক্ট মেল করতে পারেন megabox.rjimran@gmail.com। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আজকে চলে যাব আমাদের আজকের ঘটনায়। আমি রতন, পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। ঝালমুড়ি বিক্রি করেই যা অর্থ হয় তা দিয়েই আমি আমার গ্রামের বাড়িতে পাঠাই। আমি বেশ দরিদ্র, যার কারণে শহরের শেষ মাথার ছোট্ট একটা চিলেকোঠার ঘরে আমি সেখানে বসবাস করি। 3তলা ঘরের চিলেতলার ওপর আমার ছোট্ট একটা ঘর আছে, সেখানেই থাকি। ভাড়া অল্প পড়ে, আর যা আয় রোজগার তা নিজে খেয়ে বাড়িতে পাঠাতে হয়। বাড়িতে বাবা মা আছে, ভাই বোন আছে, তারা আমার দিকে চেয়ে বসে থাকে। আজকে থেকে অনেক বছর আগে আমি এই শহরে এসেছিলাম কাজের সন্ধানে। এসে অনেক কাজ করেছি, অনেকের কাছে সাহায্যও চেয়েছি, কিন্তু কেউ হয়তো ওরকমভাবে আমাকে কাজ দেয়নি বা আমাকে উৎসাহ দেয়নি। আমি এরকমভাবেই জীবনযাপন করতে থাকি। একটা সময় এক লোককে দেখে বুদ্ধি আসলো, আমিও ঝালমুড়ি বিক্রি করব। এটাতে তেমন ভালো ইনকাম না থাকলেও যা হবে তা দিয়ে আমি অন্ততপক্ষে খেয়ে পড়ে বাঁচতে পারবো। সেই থেকেই আমার ঝালমুড়ি বেচা শুরু। শুরুতে আমি যখন এই শহরে এসেছিলাম আমার হাতে তেমন টাকা কড়ি ছিল না। এমন অনেক রাত গিয়েছে, রাস্তায় ঘুমিয়েছি, মশার কামড় খেয়েছি। তবে বাড়িতে টাকা পাঠাতে কখনো কার্পণতা করিনি, কারণ বাড়িতে টাকা না পাঠালে হয়তো তারা অসুস্থ অবস্থায় পড়ে থাকতো, না খেয়ে থাকতো। বাড়িতে আমাদের জমি জমা তেমন কিছু নেই, থাকার মধ্যে ওই বসত ভিতরটুকুই, এমনি অতিরিক্ত কোনো জমি নেই। আমার আব্বা কৃষি কাজ করে আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। আমরা আমার 6 ভাই বোন। বড় ভাই বিয়ে করে কোথায় চলে গিয়েছে তার কোনো হিসাব নেই। মেজ বোনকে বিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে এখন আমি, আমার 3 বোন এরাই আছি। এক বোনকে বিয়ে দিয়েছে কিছুদিন আগে। সব মিলিয়ে এরকমভাবেই আমরা বসবাস করি, যার কারণে আমাকে শহরে আসতে হয়েছিল জীবিকার তাগিদে। শুরুতে আমার ঝালমুড়ি বিক্রি তেমন ভালো না হলেও
আস্তে আস্তে করে আমার মুড়ি বিক্রি বাড়ে এবং আমার দোকানে বেশ ভালোই বিক্রি হয়। সারাদিন শেষে যা থাকে বাড়ি পাঠিয়ে নিজে খেয়ে নিজের কাছে বেশ ভালোই অর্থ জমা হয়। এবং প্রতিদিনকার মতো সেদিনকেও আমি আমার বিক্রি শেষ করে বাড়ির দিকে ফিরছিলাম। এই এলাকায় আমি সবে এসেছি। আমি মূলত যে এলাকায় ঝালমুড়ি বিক্রি করি সেই এলাকাটা আমার বাড়ির থেকে অনেকটা দূরে, যার কারণে ওই এলাকা থেকে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা ঝামেলা হতো। সেই জন্য চিন্তা করলাম, যেহেতু এইখানে একটা ফিক্সড পজিশন হয়ে গিয়েছে, দিনের বেলা স্কুলের সামনে বিক্রি করি, সেখানে বেশ ভালো পরিচিতি হয়ে উঠেছে। আর স্কুল শেষ হয়ে গেলে এই ঠেলা বিক্রি করে করে এদিক দিয়ে ওদিক দিয়ে বিক্রি করে বেড়ায়, বেশ ভালোই ইনকাম হয়। অতটা দূর হেঁটে হেঁটে যেতে হয় ঠেলা ঠেলে, সেই কারণে চিন্তা করেছি এই দিকে বাসা নিব। আগে যে বস্তির সাইডে থাকতাম সেখান থেকে উঠে এই এলাকায় চিলেকোঠার একটা ঘরে ভাড়া নিয়েছিলাম। ঢাকা শহরে ব্যাচেলার থাকতে গেলেও প্যারা আছে। তো এই গলিতে সেদিনকে বিক্রি করে আমি দ্বিতীয় দিনের মতো বাড়িতে ফিরছিলাম। এই কয়েকদিন এখানে এসে তাড়াতাড়ি বাড়িতে ফিরেছি। সেদিন বিক্রি করতে করতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। শহরের অঞ্চলে সাধারণত এত রাত পর্যন্ত কোনো মানুষজন থাকে না। রাস্তায় কুকুর পাখরি ছাড়া আর কাউকে দেখা যায় না। সেই অন্ধকার গলির মধ্যে দিয়ে আমি একা আমার যে ঝালমুড়ির ঠেলাটা ছিল সেটা ধাক্কাতে ধাক্কাতে বাড়ির দিকে নিয়ে আসছিলাম। এনে ওই বাড়ির নিচেই রাখি। বাড়িটা নিচের তলায় হচ্ছে গিয়ে এক কোম্পানিকে ভাড়া দেওয়া। তারা তাদের মালটাল এখানে রাখে। দোতলায় সাধারণত একটা ফ্যামিলি বাসা থাকে, আর 3তলার ওই চিলেকোঠার ছাদে আমি থাকি। আমি প্রতিদিনকার মতো ওই রাস্তা দিয়েই আমার ঝালমুড়ি ঠেলা ঠেলে নিয়ে আসছিলাম। হঠাৎ করে যখন মোড় ঘুরতে যাব, পেছন থেকে প্রায় 15-20 হাত দূর থেকে একটি মেয়ে আমাকে ইশারা করে ডাক দিল। মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, তাকে ছায়ার মতো দেখতে লাগছিল। সে আমাকে ইশারা দিয়ে ডাকলো, তবে দূর থেকে তার শরীরে আলো জ্বলাটা স্পষ্ট এবং চকচক করছিল। দূর থেকে আমি তাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। আমি লক্ষ্য করছিলাম যে সে আসলে আমার দিকে আসে নাকি অন্য কোনো দিকে যায়। আমি দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। বেশ খানিকটা পথ আগানোর পর মেয়েটা ঠিক আমার ঠেলার সামনে এসে দাঁড়ালো। সে জায়গাটা খানিকটা অন্ধকার ছিল, তবে আমার ঝালমুড়ির দোকানে খানিকটা আলো থাকে। ওই যে অনেক জায়গায় অন্ধকার থাকে, সবসময় তার স্ট্রিট লাইট থাকে না, আলোটা আমি জ্বালালাম। জ্বালানোর পর আমি দেখতে পেলাম আমার সামনে খুবই সুন্দর দেখতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে হিজাব এবং গায়ে একটা মুসলিমি জামা, মানে হচ্ছে তার উপরে হিজাব পরা, বোরকা মতো দেখতে। তবে এরকম জাতীয় বোরকা এর আগে আমি কখনো দেখিনি। আমি বললাম যে, আপনি কি খাবেন? আমার কাছে তো মাল প্রায় শেষ হয়ে এসেছে। আসলে আমি দাঁড়াতাম না, আপনি ডাক দিলেন এমনভাবে চলে আসলেন। মেয়েটি তখন তার কণ্ঠস্বর দিয়ে বলে উঠল, কণ্ঠটা এত মিষ্টি ছিল। বলল, আপনার এখানে কি আছে? দেখে বেশ লোভ লাগছে। আমার নাকে আসা মাত্রই আমি আর এখান দিয়ে যেতে পারিনি। এই জিনিসটা খাওয়ার জন্য বেশ লোভ হচ্ছে। দেখে তো বেশ ভালো জিনিস মনে হচ্ছে। কি জিনিস দেখি? আমি বললাম যে, এই তো ঝালমুড়ি আছে, আর কি খাবেন? ছোলা আছে। সে তখন বলল, এই জিনিসটাই দিন, দেখে বেশ মজাদার মনে হচ্ছে। তার কথা শুনে মনে হচ্ছে সে কখনোই এই জিনিসটা খায়নি। আমি বললাম যে, কতটুকু দিব, কয় টাকা দিব? সে তখন বলল যে, হাত যা ভালো মনে করেন তাই দেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। মেয়েটির গা থেকে একটা খুব সুন্দর ঘ্রাণ আসছিল, সম্ভবত কোনো পারফিউম মেখেছে, এত সুন্দর লাগছিল। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তাকে মগে করে একটু বেশি করে মাখিয়ে দিলাম, যাতে করে সে খেতে পারে। বেশ ভালো পরিমাণে মাখিয়ে দিলাম, আর মশলাও তখন একটু বেঁচে ছিল। যা ছিল তা দিয়ে তার হয়ে আরও বেঁচে যাবে। আমি তাকে বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পর সে সেখানে দাঁড়িয়ে খেতে লাগলো। বলল কি যে, খুব মজা হয়েছে। তবে সে আমার সামনে খেলো না। সে হিজাবটা তুলে ওই পাশে গিয়ে খেতে শুরু করলো। অন্ধকার দেখা যাচ্ছিল। আমি সেখানে টাকার জন্য দাঁড়িয়েছিলাম। আমি বললাম, টাকাটা আপা টাকা দেন, আমি চলে যাই। আমি তার দিকে তাকাইনি, তবে সে পাশে দাঁড়িয়ে হিজাবটা সরিয়ে খাচ্ছিল। কেন যেন তার চেহারা দিকে আমার তাকাতে ইচ্ছা হলো না। তখন মেয়েটা তার হিজাবটা নামিয়ে বলল, টাকা কি জিনিস? আমার কাছে তো কোনো টাকা নেই, জিনিসটা খেতে ইচ্ছে হলো তাই আপনাকে ডাক দিলাম। আমি বললাম, ও আচ্ছা। তারপর আমি হাঁটতে শুরু করলাম। সে বলল, এটার দাম মনে হয় আপনাকে দিতে হবে, তাই না? কিন্তু আমার কাছে না কোনো টাকা পয়সা নেই, কোনো দাম দেওয়ার মতো অর্থবিত্ত নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, থাক, দেওয়া লাগবে না। মেয়েটি বলল, আপনি কি কালকে এখানে আসবেন? কালকে না হয় আপনাকে দিয়ে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি অবশ্য এটা দেওয়ার জন্য বলছি না, আপনার দেওয়া লাগবে না, আপনি এমনিতেই খান। মেয়েটি বলল, না না, আপনার ক্ষতি হয়ে যাবে। আমি কালকে যখন এখানে আসবো, আপনি দিক দিয়ে যাবেন, তখন আমি আপনার টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আর ওটা কোথায় পাওয়া যায়? আমি বললাম, টাকা কোথায় পাওয়া যায় মানে কি? টাকা সবার কাছেই থাকে, ইনকাম করতে হয়। তারপর সে বলল,
আসলে আমাদের ওইখানে টাকা চলে না তো, আমাদের ওইখানে মুদ্রা চলে। আমি বললাম মুদ্রা দিলেও হবে, তবে আমি তো বললাম আপনার টাকা দিতে হবে না, আপনি এসব নিয়ে চিন্তা করেন না। আপনি কি এলাকায় থাকেন? মেয়েটি বলল হ্যাঁ। তারপর আবার বলল না 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 না, অনেকবার না না বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি বেশ ক্লান্ত ছিলাম, ক্লান্ত অবস্থায় আমি হেঁটে আসছিলাম। মেয়েটা তখন একটু দৌড়ে এসে আমার পিছু পিছু এসে বলল যে খেতে খুব মজা লেগেছে, আমাকে আরেকটু বানিয়ে দিবেন, আমি নিয়ে যাব, যেতে যেতে খাবো যাওয়ার পথে। আমি বললাম বেশি মশলা তো নেই, আচ্ছা ঠিক আছে যতটুকু আছে বানিয়ে দিচ্ছি, অবশ্যই এই জিনিসগুলো নিয়ে বাড়িতে ফেলেই দিতে হবে। তারপর সে খুব খুশি হয়ে গেল, একটা উৎফুল্ল মার্কা হাসি দিয়ে বলল ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু মশলা ছিল সব দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে দিলাম। প্রায় 100 টাকার মুড়ি তো হবেই, এতখানি বিক্রি করলে 100 টাকাই হয়। আমি তাকে দিয়ে দিলাম, জিনিসগুলো নিয়ে তার ফেরত দিল আপনি, দিয়ে দিলাম তাকে। বললাম আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো নিয়ে চলে যান। বড় একটা পলিথিনে ভরে দিলাম। সে সেগুলো নিয়ে খেতে খেতে নাচতে নাচতে চলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম এটা দেখে, সে সবেমাত্র এখান থেকে বের হয়েছে, মানে 5 থেকে 10 সেকেন্ডও হয়নি। এর মাঝখানে সেই গলিতে হাওয়া হয়ে গিয়েছে। গলির আশেপাশে কোথাও তাকে দেখতে পেলাম না, কারণ আমার বাম দিকে এমনিতেই চোখ চলে গেছে। চোখ চলে যাওয়ার পর তাকে আমি আশেপাশে কোথাও দেখতে পাইনি। বেশ আশ্চর্য তো, এরকম করে হঠাৎ করে কেউ কি গায়েব হয়ে যেতে পারে? কিভাবে গায়েব হলো? যাই হোক, এত কিছু মাথায় নিতে ইচ্ছে করছিল না, বেশ ক্লান্ত লাগছিল। সেই সকালবেলা বেরিয়েছি, দুপুরবেলা সময় একটু বাসায় এসেছিলাম খাওয়ার জন্য আর মশলা নিয়ে যাওয়ার জন্য। তারপর আবার সেই একই জিনিসপাতি চলতে থাকে, খুব ক্লান্ত লাগে প্রতিদিন। আর তো কিছু করার নেই, টাকা পয়সা বাড়িতে পাঠাতে গেলেই, সংসার চালাতে গেলে এতটুকু মেহনত পুরুষ মানুষের করতেই হয়। বাড়িতে এসে ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম, কারণ শরীর আজকে খুবই ক্লান্ত ছিল। ক্লান্ত অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভোর ভোর উঠে আমাকে মশলা রেডি করতে হয়। এই মশলা শিখিয়েছিল আমার এক কাকা, তিনি এখানেই ঝালমুড়ি বিক্রির কাজ করতেন। ওই কাকার কাছ থেকে একদিন শিখেছিলাম, তিনি কিভাবে মশলা রান্না করে সেটা আমাকে দেখিয়েছিল, এবং সেই মশলার জাদুতে ঝালমুড়ি এত মজা হয়। তিনি তার সিক্রেটটা আমাকে শিখিয়ে গিয়েছিল, সেটা দিয়েই আমি এখন ব্যবসা করে খাচ্ছি, যা আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব। আমি বাড়িতে এসে পরের দিন সকালবেলা এরকম মশলা রেডি করলাম। প্রতিদিনকার মতো আবার ঠেলা নিয়ে বেরিয়ে পড়লাম সেই স্কুলের সামনে। দুপুর পর্যন্ত স্কুলের সামনে বিক্রি করি, আবার দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার যাই। বিকেলের ব্যাচ যখন ছুটি হয় তখন আবার বেশ ভালো বিক্রি হয়। পরপর সন্ধ্যার সময় ওইখান থেকে আরেক জায়গায় যাই, ঠেলে ঠেলে এখানে ওখানে বিক্রি করি, বেশ ভালোই বিক্রি হয়। যা ইনকাম হয় তা দিয়ে বাড়ি এবং নিজে বেশ ভালোভাবেই চলে যায়। আমার কোনো কমপ্লেন নেই জীবনের প্রতি, জীবনটা এরকমভাবেই চলছিল। কিন্তু সেদিনকে আবার যখন আমি ওদিক দিয়ে আসি, আসার পথে সেই মেয়েটি, তবে আজকে তার বোরখার রং ভিন্ন, সাদা এবং গোলাপি রঙের মিশ্রণের এক ধরনের বোরকা পরে এসেছে। তার চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছে। এত সুন্দর চোখ যে কারো হতে পারে তার চোখের দিকে না তাকালে আমি সত্যিই বুঝতে পারতাম না। আমি তখন বললাম যে আজকেও কি আপনি ঝালমুড়ি খাবেন? আজকে কিন্তু মশলা একদমই নেই, সামান্য একটু আছে, কাঁচা কুচো দিতে পারি। সে তখন বলল যে মশলা থাকে না কেন, আপনি কি করেন এটা? আপনার এই জিনিসটা খেতে খুব ভালো, এটাকে কি বলে? আমি তখন বললাম এমা আপনি জানেন না, আপনি কি বিদেশ থেকে এসেছেন? সে বলল কি যে হ্যাঁ আমি বিদেশ থেকে এসেছি, আমি তো এখানকার কেউ না, এই জিনিসগুলো খেতে কেমন আমি তো জানিও না। তখন আমি ধরে নিলাম সে বিদেশ থেকে এসেছে, কারণ তার পোশাক আশাক, তার শরীরের সুঘ্রাণ এবং তার চেহারা যদি আমি দেখিনি, তাকে দেখে অবশ্যই মনে হয় সে বিদেশি, এখানে মনে হয় নতুন এসেছে। আমি বললাম রাত বেলাতে একা একা ঘোরাফেরা করবেন না, জায়গাটা খুব একটা ভালো না, আপনার ক্ষতি হতে পারে। মেয়েটি বলল আমাকে কি ক্ষতি করবে? তাই বলে সে হাসতে শুরু করলো, যেন মনে হচ্ছিল যে তাকে কেউ ক্ষতি করার নেই, সে এমনভাবেই বলছিল। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। লাইটটা জ্বালিয়ে বানাতে শুরু করলাম, বানানোর পর তাকে দিলাম। তারপর সে আচমকা আমার চোখের সামনেই তার মুখের যে নাকাবটা ছিল সেটা সরিয়ে ফেলল। আমি হা হয়ে তার দিকে তাকিয়ে রইতে লাগলাম, কারণ মেয়েটা আমার কল্পনার থেকেও বেশি সুন্দর ছিল। এত রূপবতী এবং সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। শহরে এত বছর ধরে আছি, কোথাও কোনো মেয়েকে এত সুন্দর আমার লাগেনি। কি মায়া ভরা সেই চেহারা, টানা টানা চোখ, সুন্দর গোলাপি সেই ঠোঁট, তার পাশাপাশি কি সুন্দর সেই চেহারা। তার দিকে আমি তাকিয়ে আছি, হা হয়ে তাকিয়ে আছি। মেয়েটা কি মজা এবং আনন্দ করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমি বললাম আর কিছু কি বানিয়ে দিব? সে বলল কি যে হ্যাঁ আমার খেতে খুব ভালো লাগছে। শেষমেশ যতটুকু ছিল ততটুকুই ওর ভিতরেই মুড়ি দিলাম, দিয়ে ওর ভিতরে মিক্স করলাম, একবারে মিক্স করে তাকে দিলাম। সে বলল আপনাকে অনেক ধন্যবাদ, আচ্ছা আপনার নাম কি? আমি বললাম আমার নাম রতন। আর ওই মেয়েটা তখন বলল যে আচ্ছা ঠিক আছে রতন, আমার নাম নুরি। আমি বললাম বেশ সুন্দর নাম, তবে ওই যে বললাম
রাতবেলাতে কিন্তু ঘোরাফেরা করেন না, শহরটা কিন্তু ভালো না। সেগুলো কেন? আমি বললাম যে এই শহরে বখাটে ছেলেপেলে ঘোরাফেরা করে, আপনার কোনো ক্ষতি করলে? তখন নুরি বলল, বাবা আমার এত চিন্তা? আমি বললাম, আপনার এত চিন্তা বলে না, যে কোনো মেয়ে হলে আমি একই কথা বলতাম। তারপর সে বলল, আপনি আমার কোনো ক্ষতি করলে? আমি বললাম, আমি আপনার কোনো ক্ষতি করতে যাবো কিসের জন্য? আর তাছাড়া আপনি আমাদের মেহমান। সে বলল কি যে, তাহলে সবাই এরকম হবে। আমি বললাম, সবাই এরকম না, আপনি চলে যান। আমি সত্যি মেয়েটাকে দেখে একদম বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। মেয়েটা আজকেও ওরকম হাঁটতে হাঁটতে কোথায় যে গায়েব হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি বাসায় চলে আসলাম, কিন্তু মেয়েটার সেই চেহারা আর সুন্দর সেই লাবণ্যময় রূপ আমার চোখ থেকে যেন কোনোভাবেই সরছিল না। আমি কোনোভাবেই যেন তার চেহারা থেকে চোখ সরাতে পারছিলাম না। তখন আমার যুবক বয়স, ওই বয়সে এরকম একটা যুবতী মেয়েকে যদি আমার সামনে দেখি, ভালো লেগে যাওয়াটা স্বাভাবিক বিষয়। তবে তারা বড় লোক, তাদের দিকে আমার না তাকানোই উচিত, সেটাই আমি চিন্তা করলাম। বাড়িতে আসলাম, এসে ওই রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে আবার একই রুটিন। তৃতীয় দিন যখন তার সঙ্গে আমার সেই রাস্তায় দেখা হলো, তারপর সে বলল যে, কালকেও আমি আপনাকে টাকা দিইনি, আর আজকেও আপনার জন্য আমি কিছু আনতে পারিনি। আসলে মুদ্রাটা আমার আনতে কেন যেন ভুলে যাই, তবে আমি শিওর কালকে নিয়ে আসবো। আমি বললাম, থাক, আপনাকে মুদ্রা দিতে হবে না, আপনি আমাদের মেহমান। আপনি যে মজা করে জিনিসগুলো খান, অবশ্যই জিনিসগুলো আমাকে বাড়িতে নিয়ে গিয়ে ফেলেই দিতে হয়, মশলাগুলো তার কালকে ব্যবহার করা যায় না, সেজন্য আপনি খেয়ে ফেলেন, এটা বরঞ্চ আরো ভালো হয়, খাবারটা নষ্ট হয় না। সে বলল কি যে, না, তারপর ওই জিনিসটা তো একটা দাম আছে, তাই না? অন্য কেউ যদি নিত তাহলে তো আপনি বিক্রি করতেন। আমি বললাম, হ্যাঁ তা সত্য। মেয়েটা আজকে হিজাব পরে নাই, বোরকাও পরে নাই, বরঞ্চ খুব সুন্দর একটা 3 পিস পরে এসেছিল। তাকে দেখতে এত চমৎকার লাগছিল। 3 পিসটা ছিল নীল রঙের এবং তাকে দেখতে একদম খুব সুন্দর, যেন আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। তার শরীরে একটা লাবণ্য লাবণ্য ভাব আছে, যেমনটা লাইট জ্বলে থাকলে হয়, ঠিক ওরকমই লাবণ্য ভাব, এবং তার চেহারার মধ্যে এক ধরনের মায়া আছে। আজকে তার চুলগুলো আমি দেখতে পেলাম, কি লম্বা এবং কি ঘন সেই চুল। লম্বা ঘন ওলা চুল মেয়েদেরকে আমার কাছে খুব ভালো লাগে। তারপর আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, আপনি যদি খেতে ভালোবাসেন না, আজকে বেশ খানিকটা মশলা আছে, বেঁচে গিয়েছে। তবে এত রাত্রে বলে আপনি এখানে কি করেন বলুন তো? সে বলল কি যে, এই যে আপনার কাছে ঝালমুড়ি খেতে আসি। আমি নুরিকে বললাম, আচ্ছা নুরি শোনেন, আপনি তো রাতে ঘুরেন না, আপনার সমস্যা হবে, আগেই বলেছি এলাকাটা ভালো না। সে তখন বলল, এলাকা ভালো হোক আর যাই হোক, তাতে আপনার কি? আমি তখন তাকে মুড়ি বানিয়ে দিতে লাগলাম। তাও তো কথা, আমার কি? চুপচাপ মুড়ি বানাচ্ছিলাম, একের পর এক বানাচ্ছিলাম আর সে খাচ্ছিল। আজকে কেন যেন মেয়েটার প্রতি একটু অন্যরকম আনন্দ লাগছিল তাকে দেখে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তাকে আমার বিনে পয়সায় মুড়ি খাওয়াচ্ছি, তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না বা আমার ক্ষতিও মনে হচ্ছে না, বরঞ্চ তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। বেশ মজা করে সে খাবারগুলো খেলো। সে বলল, আমাদের ওখানে না এই জিনিসগুলো পাওয়া যায় না, আজকে থেকে তুমি আমাকে প্রত্যেকদিন খাওয়াবে তো? আমাকে হঠাৎ করে তুমি বলে ফেললো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, একজন মরিয়ালা আমাকে তুমি করে বললে সমস্যা কি? তারপর ও বললো কি যে, ঠিক আছে, তাহলে আমি কালকেও আসবো। এরকম করতে করতে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। প্রত্যেকদিন ও আসতো, প্রত্যেকদিন আলাদা আলাদা রকমের জামা পরে আসতো এবং প্রতিদিন আমাকে এখানে থামাতো। এবং যতদিন খেয়েছে একদিনও ও আমাকে টাকা দেয়নি। কেন যেন ওর কাছ থেকে টাকা চাইতে আমার ইচ্ছা হতো না। অন্য কেউ হলে নির্ঘাত টাকা চাইতাম, কিন্তু দ্বিতীয় দিন ওকে দেখার পর থেকেই কেন যেন ওর কাছ থেকে টাকা চাওয়া তো দূরের কথা, আমার শুধুমাত্র ওকে দেখতেই ভালো লাগে এবং মনে হয় যে সবসময় দেখতে থাকি। তবে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোটা কি উচিত? আমি জানি সে হয়তো এই এলাকার কোনো বড়লোক ঘরে বেড়াতে এসেছে। আমি তাকে জিজ্ঞেসই করে ফেললাম, আচ্ছা আপনি কোন বাড়িতে বেড়াতে এসেছেন আর এতদিন আছেন, কতদিন থাকবেন? মেয়েটা তখন বলল, তোমাকে কি বলেছে আমি এই বাড়িতে বেড়াতে এসেছি? তারপর আমি বললাম, আরে না, এই যে এখানে এসেছো, এই মহল্লায় কারো বাড়িতে এসেছো না? ও তখন বলল, না, আমি এখানে আসি শুধুমাত্র তোমার জন্য, তোমার ঝালমুড়ি খেতে। আমার বাড়িতে এখানে না, আমার বাড়ি অনেকটা দূরে, এখান থেকে যোজন যোজন মাইল দূরে। আমি বললাম, কি বলছো, এত দূর থেকে তুমি কিভাবে আসো? ও তখন বললো যে, এত দূর থেকে কোথায়, আমার আসতে খুব বেশি সময় লাগে না, আমরা আলোর গতিতে ভ্রমণ করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। কথাগুলো শুনে আমি তাজ্জব হয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কিছু কুকুর ঘিয়ে ঘিয়ে করে উঠল। এই গলিতে বেশ কিছু কুকুর আছে, কিন্তু হঠাৎ করেই নুরিকে দেখে ঘিয়ে ঘিয়ে করে উঠলো কিসের জন্য বুঝতে পারলাম না। নুরি লাফ দিয়ে এসে এই পাশে চলে আসলো, তারপর আমার কাছে এসে আমার পেছনে লুকালো, বলল, ওরা আমাকে খেয়ে ফেলবে। আমি বললাম, আরে না, খাবে না,
আমি বললাম, এই কুকুরগুলো সর এখান থেকে, বিরক্ত করছিস কিসের জন্য? তারপর ওরা ওইখান থেকে কোনোভাবেই যাচ্ছিল না। আমি আচমকা পেছন দিকে তাকিয়ে দেখি নুরি আমার পেছনে নেই, অথচ ওর এখান থেকে চলে যাওয়ার জন্য এত দ্রুত কখনোই সম্ভব না। আমি আশেপাশে খুঁজতে লাগলাম, কুকুরগুলো দেখলাম কয়েক সেকেন্ডের মধ্যে একদম শান্ত হয়ে গেল। তারপর ওরা এখান থেকে চলে গেল। ওরা কি দেখতে পেয়েছিল নুরির মধ্যে, যার কারণে ওরা ভয় পেল? ওই চিন্তা করতে করতেই আমার ওইদিনকে সারা রাত একদমই ঘুম হলো না। আমি একদম নিদ্রাহীন যাপন করলাম। তারপর আমার কেমন যেন শরীর খারাপ করলো। এর পরের দিন আমি আর বিছানা থেকে উঠতেই পারলাম না, কারণ আমার শরীর খারাপ হয়েছিল এবং খুব বাজে অবস্থা ছিল। আমি তখন ওই বিছানায় পড়েছিলাম। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আমি বাসা থেকে বেরিয়ে হতে পারিনি। বাইরে থেকে খাবার এনে খেতাম। দোতলার যে ফ্যামিলি বাসা ছিল, ওরা আবার আমাকে বেশ পছন্দ করত। মানে ওদের বাজার সদাই করে দিতাম মাঝে মধ্যে। দুপুরবেলা আসলে ওরা আমাকে মাঝে মধ্যে খাবার টাবার দিত। আমার শরীর খারাপ হয়েছে শুনে ওরা 2 বেলা খাবার আমার বাসায় দিয়ে যেত। ওরা বেশ ভালোই ছিল, আমার বেশ যত্ন করত। একজন সাধারণ মুড়িওয়ালা যত্ন যে কেউ করতে পারে তা ওদেরকে দেখে আমি বুঝেছিলাম। 2 দিন মাঝখানে কেটে গেল। দ্বিতীয় দিন রাত্রেবেলা আমি শুয়ে আছি আমার বিছানার উপর। গায়ে বেশ খানিকটা জ্বর। বৃষ্টিতে ভিজেছিলাম 2 দিন আগে, এর কারণে এরকমটা হয়েছে। তারা হলে এত সহজে আমি বিছানায় পড়ি না। গায়ে বেশ খানিকটা জ্বর, চোখে ঘোর ঘোর দেখছি, কোনো কিছুই ভালো লাগছে না, জিহ্বায় সবকিছু বেস্বাদ। হঠাৎ করেই আমি দেখলাম জানালা হেদ করে নুরি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমি জানি এটা বাস্তব না, এটা স্বপ্ন, কারণ জ্বরের ঘোরে থাকলে মানুষ অনেক জিনিসই হ্যালোসিনেশন রূপে দেখে। আর তাছাড়া আমি নুরিকে একটু একটু করে পছন্দ করতাম, ওকে আমার বেশ ভালো লাগতো। সেদিক কথা চিন্তা করে ও আমার মনের মধ্যে গেঁথে যায়নি তো, সেটা আমি ভাবতে লাগলাম। আমি আসলে ওরকমটাই চিন্তা করছিলাম বলে নুরিকে জ্বরের ঘরে আমার ঘরের ভিতর দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম নুরি এসে আমার পাশে বসলো। তার গায়ে চকচক করে আলো জ্বলছে, পরনে সবুজ কালারের এক ধরনের 3 পিস, তার ওপর ডায়মন্ড বা নেকলেসের কাজ করা। এত সুন্দর লাগছিল দেখতে। নুরির চেহারা যেন উজ্জ্বল ছিল এবং চকচক করছিল। ওর সোনালী রঙের চুলগুলো বাতাসের জন্য দুলছিল। আমি ওর দিকে তাকালাম। আমি জানি এটা সত্য নয়, তবু আমি নুরিকে জিজ্ঞেস করলাম, নুরি, এত রাত্রেবেলা তুমি এখানে কি করছো? এখানে কিভাবে এসেছো? নুরি তখন বলল, তোমার যে শরীর খারাপ তুমি আমাকে আগে বলবে না? তুমি 3 দিন ধরে আসছো না। আমি যে ঝালমুড়ি খেতে পারছি না। তোমার হাতের ঝালমুড়ি যে আমার কাছে কত ভালো লাগে সেটা তুমি জানো। আমি বললাম, আমি জানি নুরি, তবুও তুমি এখানে কেন এসেছো? এখানে আসাটা তোমার উচিত হয়নি। নুরি বলল, একদমই উচিত হয়নি আমি জানি, কিন্তু আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, আবার পুনরায় তুমি আমাকে ঝালমুড়ি বানিয়ে খাওয়াও। তোমার হাতের ঝালমুড়ি না খেলে আমার সত্যিই ভালো লাগে না। আমার কাছে সত্যি বেশ অদ্ভুত লাগে। এই যে তোমাকে প্রত্যেকদিন টাকা না দিয়ে খাই, কেন খাই জানো? কারণ আমাকে এটা করতে ভালো লাগে। আমি প্রতিদিনই তোমার জন্য টাকা নিয়ে আসি দেব বলে, সেই মুদ্রা আর তোমাকে দেওয়া হয় না। প্রত্যেক দিন তোমার জন্য একটা একটা করে মুদ্রা আমি জমিয়েছি। চিন্তা করেছি যখন আমি তোমাকে বলবো সেদিনকে আমি তোমাকে মুদ্রাগুলো দিব। তোমার সঙ্গে মজা করতে আমার খুব ভালো লাগে। দেখি তোমার গায়ে কতখানি জ্বর। নুরি আমার কাছে এসে বসলো। ঘরের ভিতরে সেই সুঘ্রাণটা তখনও মোমো করছিল। তারপর নুরি আমার মাথায় হাত রাখলো। আমি ভাবলাম যে না, এটা সত্য না, আমি মিথ্যা দেখছি। এটা হতেই পারে না। নুরি আমার ঘরের ভিতরে আসবে কিভাবে? মেইন গেটে তালা দেওয়া, আমার ঘরের ভিতরে তালা দেওয়া, ভেতর থেকে সিটকারি লাগানো, কে দেখবে বা কেই বা আসবে? নুরি আমার কপালে হাত দিয়ে বলল, তোমার শরীরে তো অনেকটা জ্বর। তারপর আমি বললাম কি যে হ্যাঁ, অনেক জ্বর। আমি জানি যে এটা সত্য না। নুরি আমাকে বলল, দেখি উঠে বসো তো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। মনে হয় রাত্রে কিছু খাওনি। সত্যি আমি রাত্রে কিছু খাইনি, কারণ আন্টিরা দোতলার আজকে বাসায় নেই। ওনার সম্ভবত ওনার বাপের বাড়ি গিয়েছে বেড়াতে আর কি। আমি উঠে বসলাম। জানি না এটা কিভাবে হচ্ছে, তবে নুরি আমাকে কিছু একটা খাইয়ে দিল। সেটার স্বাদ বেশ অদ্ভুত ছিল। এরকম স্বাদের মজাদার খাবারের আগে আমি কখনো খাইনি। আমাকে খাইয়ে দিয়ে নুরি একটা শিশি বের করলো। তার ভিতরে তরলজাত একটা পানীয় ছিল। নুরির গা থেকে যে আলো বের হচ্ছে সেই আলোতে সমস্ত কিছু দেখা যাচ্ছে। ঘরের লাইট জ্বালানোর প্রয়োজন হচ্ছে না। নুরি আমাকে খাওয়াতে লাগলো। আমি সেই জিনিসগুলো খেলাম। খাওয়ার পর নুরি আমার গায়ে একটা চাদর টেনে দিয়ে বলল, ঘুমাও, তুমি সুস্থ হয়ে যাবে, সকালের মধ্যেই দেখবা সুস্থ হয়ে যাবে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আমি সকালবেলা উঠে ভেবেছি যে এগুলো স্বপ্ন ছিল, কারণ স্বপ্ন না হলে এত ক্লিয়ার করে কিভাবে দেখা যায়। আর সকালবেলা উঠে সত্যি কথা, আমার শরীরে বিন্দু পরিমাণ জ্বর ছিল না, জ্বরের কোনো চিহ্ন ফোটাও ছিল না। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর উঠে আমি ভাবলাম যে নুরি কি এখানে এসেছিল?
ওইটা কি সত্য ছিল নাকি মিথ্যা? আমার মাথায় কোনো কিছু ঢুকছিল না। আমার গায়ের ওপরে যে চাদরটা ছিল সেই চাদরটা দেখিয়ে বুঝতে পারলাম সত্যি সত্যি নুরি এখানে এসেছিল, এবং এখানে এসেছিল কিন্তু কিভাবে? নুরি এখানে আসবে কিভাবে? আশ্চর্য তো, এই চাদরটা তো আমার না। চাদরটা দেখতে বেশ অদ্ভুত এবং খুব সুন্দর ডিজাইনের, আর চাদরের ওপর নুরির গায়ের ঘ্রাণ লেগে আছে। আমার গলা তখন শুকিয়ে আসলো। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। এদিক ওদিকে খোঁজাখুঁজি করলাম, না ঘর তো লাগানো, ওর আসার কোনো সুযোগই নেই, এমনকি জানলা দরজা সমস্ত কিছু লাগানো। তাহলে ও আসলো কিভাবে এখানে? আমি চমকে যাচ্ছিলাম, ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। তাহলে কি কোনো ভূত আমার এখানে এসেছিল? সত্যি ওদিনকে সারাদিন আমি ভয়ে একদম কাতর ছিলাম। সকাল সকাল উঠে আমি সমস্ত কিছু রেডি করে চলে গেলাম আবার সেই দোকানের সামনে, মানে স্কুলের সামনে। স্কুলের সামনে প্রতিনিয়ত ঝালমুড়ি বিক্রি করতাম। রেগুলার কাস্টমার এসে আমার কাছ থেকে খেত এবং আমার দোকানের ভিড় লেগেই থাকতো। সকলে বলা শুরু করলো, মামা আপনি এতদিন কেন আসেননি? আপনার ঝালমুড়ি খেতে যে আমার কি ভালো লাগে। আমি বললাম, মামা অসুস্থ ছিলাম। আচ্ছা আসছি তো, এবার খা। সকলে তখন খেতে শুরু করলো। সত্যি ওদেরকে খাওয়াতে পেরে আমার কাছে খুব আনন্দ লাগে। মাঝে মধ্যে কিছু এক বাচ্চা দেখি যারা কিনা মানে ওদের কাছে টাকা থাকে না, বন্ধুদের সঙ্গে আসে, বন্ধুরা খায়, ওরা একা চায় থাকে, ওদেরকে তখন আমি ফ্রি খাওয়াই। এটা আমি বরাবরই করে আসি, আমার কাছে বেশ ভালোই লাগে। আমি ওই দিনকে বেচা কেনা শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরছিলাম। আচমকা বাম পাশ থেকে কেউ একজন আমার হাত টান ধরে এই কোনার দিকে নিয়ে যায়। ভ্যান গাড়িটা সোজা অবস্থায় ছিল, 2 চাকার গাড়ি। হঠাৎ করে নিচে ঠাস করে পড়ে যায় এবং আমি পেছনে গিয়ে ভীষণ পরিমাণ ভয় পেয়ে যাই। তখন নুরি তার হাত দিয়ে আমার মুখ চেপে ধরে, বলে, চুপ করো, আমি কোনো কথা বলো না, ওইগুলিতে মানুষজন আছে, এই জন্য তোমাকে আমি রেখেছি। মানুষজনের আশেপাশে আমি যেতে পারি না, আমার ভয় লাগে। আমি বললাম, ভয় লাগে মানে কি বলছো নুরি তুমি? ও বলল কি যে হ্যাঁ, তোমার জ্বর সেরেছে। আমি বললাম, আমার শরীরের জ্বর তুমি কিভাবে বুঝলে? নুরি বলল, আমি জানি তোমার শরীরে জ্বর, কালকে তোমার বাসায় আমি গিয়েছিলাম, 3 দিন ধরে তুমি আসছিলে না, এই জন্য আমি বেশ চিন্তিত ছিলাম, যার কারণে আমি কালকে তোমার বাসায় গিয়েছিলাম। তারপর তোমাকে খাইয়ে, তোমাকে ওষুধ খাইয়ে দিয়ে এসেছি, জ্বর তো কমে যাওয়ার কথা। দেখি। তারপর আমার কপালে হাত দিল। নুরি আমার শরীরের একদম কাছাকাছি, ওর বুক এবং আমার বুক থেকে মাত্র কয়েক সেকেন্ডের ডিফারেন্স, আর ও আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, ওর সেই জলজলে চোখ। আমি তখন ভয় পেয়ে গেলাম, বুক ধড়ফড় করছিল। নুরির হাত আমার বুকের সাথে ছিল। নুরি বলল, তোমার হার্টবিট এত বেশি বেড়ে গিয়েছে কেন? কি হয়েছে তোমার? আমি তখন বললাম, নুরি তুমি কে? আর তুমি এরকম ভাবে, আমি বুঝতে পারছি না, কালকে তুমি আমার বাসায় কিভাবে এসেছিলে? নুরি বলল, আরে তোমাকে তো বলাই হয়নি, আমি তো তোমাকে বলতাম, কিন্তু তোমার সঙ্গে মজা করতে আমার বেশ ভালো লাগছে, এই জন্য এতদিন বলিনি। আমি বললাম, নুরি তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না। নুরি তখন বলল, সমস্ত কিছু বুঝতে পারবে, দাঁড়াও, এই পাশে আসো, এখানে মানুষজন, তুমি ঝালমুড়িটা এদিকে নিয়ে আসো। আমি বললাম, না তুমি বলো। ও তখন আমাকে ছেড়ে দিল, দিয়ে বলল যে আচ্ছা বললে তুমি ভয় পাবে না তো? আমি বললাম, না তুমি বলো। আমি বেশ আশ্চর্য হয়ে দিকে তাকিয়েছিলাম। নুরি তখন আমার দিকে তাকালো। তখন ঠিক গতকাল রাত্রেবেলা ওকে যেরকম অবস্থায় দেখেছিলাম, যেরকম রূপে দেখেছিলাম, ঠিক সেরকম। ওর চারিদিকে আলোর মতো, মানে বাল্বের মতো এক ধরনের আলো জ্বলছিল, চকচকে এবং খুবই মসৃণ। নুরির চোখগুলো নীল আভাসবতী হয়ে গেল এবং চোখে আলো জ্বলছিল। তার পিঠের বিশাল আকৃতির ডানা সে ছড়িয়ে দিল। তারপর নুরি আমাকে বলল, আমি জিনদেশের রাজকন্যা, জিনদেশ থেকে এসেছি এইখানে। সেদিনকে যাওয়ার পথে আমি তোমার ঝালমুড়ির ঘ্রাণ শুকে এটা খেতে পাগল হয়ে গিয়েছিলাম, সেজন্য তোমার পেছন পেছন এসেছিলাম। ভেবেছিলাম কিভাবে তোমার সঙ্গে দেখা দিব, তো পরে ভাবলাম তোমার সঙ্গে দেখাই দেই, আর তুমি তো আমাকে চিনতে পারছো না, আমি জিন নাকি অন্য কিছু। পরে দেখলাম যে না, তুমি বেশ ভালো মানুষ, তোমার কাছ থেকে খাওয়া যায় নিয়মিত, এবং তুমি সত্যিই খুব ভালো মানুষ। তোমার সমস্ত কিছুই না আমার মন ছুঁয়ে গিয়েছে, তোমার হাতের কারিগরি, তার উপর আবার মানুষকে সাহায্য করা। আমি মাঝে মধ্যে দেখি কিছু কিছু বাচ্চা আছে যারা কিনা টাকা পয়সা থাকে না, কিছু কিছু মানুষ আছে তাদেরকে তুমি ফ্রিতে খাওয়াও, এই গুণটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর গতকাল রাত্রেবেলা সত্যি আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে এসে তোমাকে ওষুধ খাইয়েছি, খাইয়ে দিয়ে আমার চাদরটা অবশ্য তোমার ওখানে রেখে গিয়েছি আমি, কারণ যাতে করে তুমি টের পাও। এইটা ছাড়া আমি আর তোমাকে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, তুমি তো একটা বোকা, তুমি টের পাচ্ছিলে না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে 4-5টা কুকুর এসে ঘিয়ে ঘিয়ে করে উঠল। নুরি আর অন্য কোনো কিছুতে ভয় পায় না, কিন্তু কুকুর বেশ ভয় পায়, কারণ কুকুররা ওকে দেখতে পায়। ঘিয়ে ঘিয়ে করে ওঠার সঙ্গে নুরি এত পরিমাণ ভয় পেয়ে গেল, ওই অবস্থায়
আমার সেই ঘামে বরানো ভেজা শার্ট ধরে ও আমাকে জড়িয়ে ধরলো। এমনভাবে জড়িয়ে ধরলো, আমি সত্যি যেন নিজেকে সামাল দিতে পারছিলাম না। নিজের কাছে বেশ অদ্ভুত লাগছিল। নুরি যখন বলল, আমার ভীষণ ভয় লাগছে, আমাকে বাঁচাও, কুকুরগুলোকে তাড়িয়ে দিলাম এখান থেকে ইট মেরে। আমি বললাম, নুরি ওরা চলে গিয়েছে, তুমি উঠে দেখি। নুরি ছাড়লো আমাকে, ছেড়ে বলল, দুঃখিত, আসলে আমি কুকুর দেখে খুব ভয় পেয়েছিলাম। তুমি আমাকে ঝালমুড়ি খাওয়া না কিন্তু অনেকদিন, আজকে খাওয়াবে তো? আজকে কিন্তু আমি তোমাকে টাকা দিব না। আমি বললাম, আমি জানি তুমি টাকা জমাও আমার জন্য এবং জমি একবারে দিবে, সেই জন্য কালকে রাজা বলেছ সবই আমি শুনেছি। বললো, আচ্ছা যাক, শুনে ফেলেছে, এখন আর কি করার, এখন খাওয়াও। তবে একটা কথা, এখন কিন্তু আমি রাস্তায় দাঁড়িয়ে খেতে পারবো না, চলো তোমার বাসায় যাব, বাসায় তুমি আমাকে খুব যত্ন সহকারে বানিয়ে খাওয়াবে। আমি বললাম, বাসায় কিভাবে যাবে, তোমাকে আমি কিভাবে নিয়ে যাব, তুমি একটা মেয়ে। ও বললো, আমি এত কিছু জানি না, তুমি চলো। ও সত্যি সত্যি আমাকে ঠেলে আমার বাসা পর্যন্ত নিয়ে আসলো। আমি গেট দিয়ে ঢুকতে ভয় পাচ্ছিলাম। নুরি বলল, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তুমি চলো তো। সত্যি সত্যি নিচে গ্যারেজে যারা কাজ করছিল ওরা কেউই নুরিকে দেখতে পায়নি, শুধুমাত্র আমাকেই দেখা যাচ্ছিল। তা আমার সঙ্গে কথা বললো, আমি গাড়িটা নিচে রেখে ওপরে চলে গেলাম। যাওয়ার পথে সিঁড়িতে আন্টির সঙ্গেও দেখা হলো। আন্টি বলল, কি ব্যাপার, তোমার জ্বর কমেছে? আমি বললাম, হ্যাঁ আন্টি, জ্বর কমেছে। আন্টি পর্যন্ত নুরিকে দেখতে পায়নি, কিন্তু সেই ঘ্রাণটা আন্টি পেয়েছে। বললো, কোনো পারফিউম মেরেছ নাকি, একটা সুন্দর ঘ্রাণ আসছে। আমি বললাম, না আন্টি। আন্টি আমাদেরকে বেশ অদ্ভুতভাবে দেখালো। তড়িঘড়ি করে সাড়ে দ্রুত চলে আসলাম। আমি বললাম, কি যে তুমি আজকে আমাকে ফাঁসাতে? নুরি বলল, একদমই না, গতকাল তোমার জন্য আমি এসেছি, আর তুমি বললে আমি তোমার সাথে না এসে একা একাই আসতে পারবো। আমি বললাম, থাক, আসো এখন। তারপর আমার ঘরে নিয়ে আসলাম। ঘরটা এলোমেলো ছিল। নুরি বলল, থাক, গোছাতে হবে না, আমি এর আগেও 4-5 বার এসেছি, এসে আমি দেখেছি তুমি যখন রাত্রে ঘুমাও তখন আমি এখানে আসি, এসে তোমাকে দেখি। আমি বললাম, কেন কেন দেখো তুমি আমাকে? ও বলল, দেখি, ইচ্ছে হয় তাই দেখি, এত প্রশ্ন করো না, যাও ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসো আমার জন্য। তারপর এক প্লেটে করে খুব ভালো মতো ঝাল চানাচুর এবং সমস্ত কিছুতে মিক্স করার জন্য বানিয়ে নিয়ে আসলাম। ও বলল, অমৃত, তোমার হাতের এই ঝালমুড়ি অমৃত। আমি অন্য জায়গা থেকেও খেয়েছি, কিন্তু তাদের ওই মুড়ি এত সুন্দর হয় না। সত্যি এটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি। ওর কথা শুনে আমি নিজে লজ্জা পেয়ে গেলাম, আর ও নিজেও খানিকটা লজ্জা পেয়ে গেল। বলল, আচ্ছা ঠিক আছে, খাও দেখি, তুমি খাওয়া করো, খাইয়ে দিই তোমাকে। আমি বলো, কিছু না, তুমি খাও। নুরি বেশ মজার একটা জিন। ও আমাকে যখন বলল যে ও কোনো মানুষ নয়, ও একটা জিন, তখনই আমার বুকের ভিতর একটা বাড়ি বেড়ে উঠেছিল। আমি নুরিকে বললাম, নুরি, আমাকে তো কালকে বাড়িতে যেতে হবে, অনেকদিন বাড়িতে যাই না, আসলে আব্বা আম্মা আমার জন্য অপেক্ষা করছে, অনেকদিন বাড়িতে যাই না, তাই ভাবলাম একটু বাড়িতে যাব। তো বললো কি যে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। কখন যাবা? আমি বললাম, আমার সঙ্গে কিভাবে যাবা, এত দূর রাস্তা আমি কিভাবে নিয়ে যাব তোমাকে, আর বাড়িতে গেলে বাড়িতে আমি কি বলবো? নুরি বলল, থাক, কিছু বলা লাগবে না, আমি কাউকে দেখা দিব না, আমি এরকমভাবে তোমার সঙ্গে যাব, তারপর তোমার সঙ্গে তোমার গ্রাম দেখব, তোমার কোনো সমস্যা আছে? আমি বললাম, না, আমার কোনো সমস্যা নেই, কি সমস্যা থাকবে? নুরি তারপর আমার সঙ্গে যাওয়ার জন্য জিদ ধরল। আমি বললাম যে, তুমি কিভাবে যাবে? ও বলল, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। আমি বললাম না, আমরা আলোর গতিতে ভ্রমণ করতে পারি, আমি চাইলেই তোমাকে এখনই নিয়ে যেতে পারি। আমি বললাম, সত্যি এখনই তুমি নিয়ে যেতে পারবা? ও বলল, হ্যাঁ, এখনই তোমাকে আমি নিয়ে যেতে পারবো, চলো, আমার হাত ধরো। আমি সত্যি ওর হাত ধরলাম। ওর হাতটা সত্যি নরম, আর পাশাপাশি শরীরটা এত সুন্দর মাখো মাখো। আমি ওর কাছে যেতেই ও আমাকে সাথে করে জড়িয়ে ধরলো। ধরে বলল, চুপ করে চোখ বন্ধ করে এখানে দাঁড়িয়ে থাকবা, কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি তখন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দাঁড়ালাম। বেশ খানিকটা সময় কেটে গেল। নুরি তখন বলল, চোখ খুলো। আমি চোখ খুলে দেখলাম আমি আমাদের বাড়ির যে সামনের রাস্তা আছে সেই রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, এটা কিভাবে হলো নুরি? ও তখন বলল, কিভাবে হবে মানে কি, আমাদের জাদু ক্ষমতা আছে, আমরা চাইলেই যে কোনো সময় যে কোনো ক্ষমতা দিয়ে এ প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতে পারি। সেই জাদু ক্ষমতা দিয়েই আমি এখানে এসেছি। দেখো, এটা তোমাদের বাড়ি না? আমি বললাম, হ্যাঁ। আচ্ছা চলো, বাড়িতে গেলে মা নিশ্চয়ই খুশি হবে, চলো। তারপর আমি ভেতরে চলে গেলাম। আমি সত্যি এক্সাইটমেন্টে কাপড় চোপড় কিছুই আনিনি। মাকে বললাম যে, মা, ও মা। মা সত্যি অবাক হয়ে গেল। তারা ঘুমিয়েছে, সে এশারা জান দিলে। এখন প্রায় রাত 12টা বাজে। উঠে বলল, কি রে বাবজান, এত দেরি করে এই সময় আসলি, কিছু বললি না তো? আমি বললাম যে, এসেছি হুটহাট করে। তবে তোমরা খাওয়া দাওয়া করেছো?
মা আমাকে দেখে খুব খুশি হলো, ঘরের ভিতরে নিয়ে গেল। তারপর আমি মায়ের সঙ্গে বসে বেশ খানিক্ষণ গল্প করলাম। নুরি আমার পাশেই বসেছিল। বলল যে তোমাদের পরিবারটা তো বেশ ভালোই, তুমি এসেছো দেখে সবাই একদম উঠে চলে আসলো। আমি বললাম, নুরি, একটা ভুল হয়ে গিয়েছে। আমি প্রত্যেকদিন ফেরার পথে যতবারই ফিরি, বাসা আসার পথে ফলমূল নিয়ে আসি, কিন্তু আজকে ফলমূল নিয়ে আসিনি। মা কি ভাববে চিন্তা করো। আজ পর্যন্ত এমন হয়নি। তারপর নুরি বলল, দাঁড়াও, 1 সেকেন্ড অপেক্ষা করো। কয়েক সেকেন্ড পর নুরি নিজেই ফিরে আসলো। ফিরে আসার পর সে আমাকে বেশ কিছু ফল দিল। তার ভিতরে আপেল, কমলা এবং বেশ কিছু অদ্ভুত জাতীয় 3-4টা ফল ছিল। ফলগুলো দেখে আমি বললাম, এগুলো কি? তখন ও বলল, এগুলো আমাদের এখানকার ফল, তুমি রাখো, তোমার মাকে দাও। আমি ওই সময় মাকে দিলাম। মা বলল, কি রে, তুই তো খালি হাতে আসলি, আর এই অবস্থায় তুই এগুলো কোত্থেকে নিয়ে আসলি ঘরের মধ্যে থেকে? আমি বললাম, কে বলেছে খালি হাতে এসেছি? আমি এসেছিলাম জিনিসপত্র, তুমি দেখোনি। মায়ের হাতে তুলে দিয়ে আমি আমার নিজের রুমে গেলাম হাত পা ধুয়ে। রুমে এসে তারপর শুয়ে পড়লাম। নুরি তখন বলল যে, এখন তুমি ঘুমাবে? আমি তোমাকে ঘুমাতে দিব না, চলো আমরা বাসায় যাই, বাসায় গিয়ে গল্প করি। আমি বললাম, কি বলছো নুরি, বাসায় যাবো মানে? ও বললো, হ্যাঁ, এখানে তোমাদের ঘর খুবই ছোট, এই পাশ থেকে কথা বলে ওই পাশে শোনা যাবে। নুরি তখন আমার হাত ধরলো। হাত ধরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার শহরের বাসায় আবার নিয়ে চলে আসলো। বললো, এত দ্রুত যদি আমি আসতে পারি তাহলে তো আমি প্রতিদিন বাড়িতে যেতে পারবো, আর প্রতিদিন কাজ শেষ করে আমি বাড়িতেই ঘুমাতে পারবো। নুরি বলল, হ্যাঁ তা পারবে, কিন্তু প্রতিদিন তোমাকে কে আসবে আর নিয়ে যাবে? আমি পারবো না। তার এরকম আশ্চর্য ক্ষমতা দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আমি বললাম, এটা কিভাবে করলে তুমি? সে তখন বললো, এটা আমার জন্য করার কোনো ব্যাপার না। সেই রাতে আমি এবং ও সেখানে বসে অনেকক্ষণ গল্প করলাম, এবং ওর সঙ্গে সেখানে বসে আমার সময় কাটাতে বেশ ভালোই লাগছিল। মূলত ও এখানে কেন এসেছিল সেটা আমি জানি না, তবে ওর আসার উদ্দেশ্য শুধুমাত্র আমার ঝালমুড়ি খাওয়া বা এই জাতীয় কোনো একটা কারণে বোধ হয় ছিল। শেষমেশ ও প্রত্যেক দিন আমার সঙ্গে ওরকমভাবে দেখা করতে আসতে লাগলো। ওই দিনকে সকাল সকাল আমি বাড়িতে চলে গেলাম, কারণ বাড়িতে না গেলে আম্মা দেখে বলবে যে রাত্রেবেলা আমি কোথাও উধাও হয়ে গিয়েছি বা দুশ্চিন্তা করবে। ওরকম করে আমি 2 দিন বাড়িতে থাকলাম, এবং এরপর থেকে বাড়িতে যাওয়ার জন্য আমার ঘটা করে বাড়িতে যাওয়া লাগতো না। ওরকম করে মাসে বারবার আমি নুরির সাহায্য নিয়ে বাড়িতে যেতাম, যেটা কিনা আমার কাছে খুব আনন্দের কারণ ছিল। নুরির সঙ্গে ততদিনে আমার অনেক দিনের সম্পর্ক হয়ে গিয়েছে, প্রায় 2 মাসের বেশি। আমরা দুজন খুব কাছাকাছি ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল আমাদের, এবং আমি ওরকমভাবেই নুরির সঙ্গে দেখা করতাম, হাসি ঠাট্টা করতাম। নুরি প্রায় প্রায় এসে আমার সঙ্গে গল্প করত, এবং আমার ঝালমুড়ি খাওয়ার জন্য আমার দোকানে প্রায় প্রতিনিয়ত আসতো, যেটা কিনা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। শেষমেশ আমি নুরিকে আমার ভালো লাগার কথা এখন পর্যন্ত বলতে পারিনি। কারণ হচ্ছে, নুরি আমার এখানে আসে, এখানে এসে গল্প করে, গল্প করা, আমার সঙ্গে থাকা, তারপর অন্যান্য সমস্ত কিছুই আমার জন্য বেশ আনন্দদায়ক। কারণ আমি সাধারণ একজন ঝালমুড়ি বিক্রেতা, এখনও সেরকম আছি। নুরি আমাকে বলেছে যে ওদের দেশে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি মূলত যাওয়ার সাহস করে উঠতে পারছি না। সেখানে গেলে আমার সঙ্গে কি না কি হয়, না আমাকে ও চেপে ধরে। তারপর এখন পর্যন্ত এরকমভাবে বিশ্বাস হারাইনি, তবে সত্যি কথা বলতে নুরিকে এত দিনে আমি পছন্দ করে ফেলেছি। সেদিনকে যখন আমি বাড়ি থেকে দেরি করে ফেলেছিলাম, মূলত নুরি এবং আমি সকালবেলা অনেক দেরি করে বাড়িতে গিয়েছিলাম। আম্মা আমাকে বাসায় না দেখতে পেয়ে বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়েছিল, কোথায় গেলাম। রাত প্রায় তখন 9টা, মানে দিন 9টা বেজে গিয়েছে। আমি নুরিকে আসতে বলেছিলাম তাড়াতাড়ি, কিন্তু ও আসতে দেরি করেছে। আমাকে বলল যে আসলে একটা কাজে আটকে গিয়েছিল। নুরির আমাকে ওদের দেশে নিয়ে যাওয়ার কথা আছে। এখন থেকে আমি প্রত্যেকদিন বাড়িতে গেলে ওরকমভাবে দেখা করতে যাই। এর মাঝখানে একটা আজব ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, নুরি একদিন রাত্রেবেলা আমার কাছে আসে, এসে বলে যে আজকে আমার মন খারাপ, তবে তোমার জন্য আজকে একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি, দেখলে তুমি নিশ্চয়ই খুশি হবে। আমি বললাম, কি জিনিস? নুরি তখন আমার কাছে এগিয়ে আসলো এবং এসে আমাকে বলল, এই জিনিস। তাই বলে একটা থলে আমার সামনে আগালো। বলল, আমি বলেছিলাম না প্রত্যেক দিন তোমাকে একটা করে মোহর আমি দেব? আমি আমাদের ওইখান থেকে আসার পথে আজকে তোমার সমস্ত মোহরগুলো নিয়ে এসেছি, আব্বাসের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি, দেখো। আমি তখন ওইটা দেখে চমকে গেলাম। আমি দেখলাম সত্যি নুরির হাতে সেই সুন্দর মোহরানাখানা, যেগুলো দেখতে একদম স্বর্ণের মতো। আমি দেখে চমকে গেলাম। নুরি তখন বলল, এগুলো তো স্বর্ণই, আমাদের ওইখানে স্বর্ণ মুদ্রা দিয়ে সমস্ত কিছু করা হয়। আমি বললাম, এইসব জিনিসের আমার কোনো দরকার নেই, তুমি এগুলো নিয়ে যাও।
নুরি অবশ্য সেদিনকে সেই জিনিসগুলো আমাকে না দিয়ে নিয়ে গিয়েছিল, বলেছিল তোমার যখন দরকার হবে তখন আমি জিনিসগুলো তোমাকে দিব। তবে সত্যি রতন, তুমি এরকম না থেকে ভালো করে একটা কাজ শুরু করো, যেটা দিয়ে তোমার আয় রোজগার বৃদ্ধি পাবে এবং তুমি বড়লোক হতে পারবা। আমি বললাম, আমি যেরকম আছি সেরকমই ভালো আছি এবং এরকম থাকতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর কয়েকদিন আগে, এই আজকে থেকে 7-8 দিন আগে নুরি আমার কাছে এসেছিল। নুরির সঙ্গে পরিচয় আমার 5 মাস আগে, এবং এই 5 মাস আগে থেকে আমি এক অন্যরকমের মানুষ ছিলাম। কিন্তু নুরির সাথে পরিচয় হওয়ার পর আমি যেন এক অন্যরকম মানুষের রূপান্তর হয়েছি। নুরি আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে আসে। এর মাঝখানে আমি যে নুরিকে ভালোবেসে ফেলেছি সেটা আমি কি কখনো ওকে বলতে পারবো, নাকি ও আমাকে বলবে? আমি সত্যি এই সমস্ত জিনিসের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ি। কয়েকদিন পরে নুরি আমাকে বলেছে ওদের দেশে আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি সেখানে যাব কি যাব না সেটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আছি, যদি কোনো বিপদ হয়। কিন্তু নুরিকে আমি বিশ্বাস করি। আমি আমার ভালোবাসার কথা বলে ওকে আমার জীবন থেকে হারাতে চাই না। সম্পর্কটা যেরকম আছে ওরকম ভাবেই থাকুক। ও আমাকে মাঝে মধ্যে আমাদের বাড়িতে নিয়ে যায় এবং নিয়ে চলে আসে। আগে থেকে খরচ আমার অনেক কমেছে, পাশাপাশি আমার অনেক বিপদ আপদ এবং নানান ধরনের সমস্যা থেকে আমাকে উদ্ধার করে ও। এই জন্য একজন জিন বান্ধবী থাকা অনেক জরুরি, যা কিনা আমার সমস্ত বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে আমাকে রক্ষা করবে। আমি জানি না নুরিকে এই কথা কখনো বলতে পারবো কিনা, তবে আমি চাই নুরি নিজে থেকে আমাকে বলুক। যদি আমি দেখতে তেমন হ্যান্ডসাম না, তবে ভালোবাসা একটু অন্যরকম। কোনো জাতপাত অথবা সৌন্দর্য কখনই দেখে না। আমি নুরিকে ভালোবাসি এবং নুরি খুব সুন্দর এবং মায়াবতী একটি জিন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গেই আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম।